60 মামলার তদন্তে ধীরগতির অভিযোগ। উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘায়িত হচ্ছে তদন্ত। ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদরসহ 3 উপজেলায় এখনও ঢুকছে পানি। কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকার 1/3 জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ। পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। খাওয়া দাওয়ার সমস্যা, বাথরুমের সমস্যা, আমরা বাইরে বেরোতে পারতেছি না। আমাদের ব্যাটারিতেও পর্যন্ত পানি লাগছে, টায়ার নষ্ট হয়ে যাচ্ছে। এবং হাড়িভাঙা আম বদলে দিয়েছে রংপুরের অর্থনীতির চিত্র। চলতি মৌসুমে জেলাতেই প্রায় 250 কোটি টাকা বাণিজ্যের আশা। স্বাগত। এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। জুলাই অভ্যুত্থানে হামলা, গোলাগুলি এবং খুনের ঘটনায় গত 1 বছরে চট্টগ্রাম নগরীর 8 থানায় 60টি মামলা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার এবং আইনজীবীদের অভিযোগ, কোনো মামলার তদন্তেই নেই কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আন্দোলনকে ব্যবহার করে নগরীতে অনেক উদ্দেশ্য প্রণোদিত মামলার কারণেই দীর্ঘায়িত হচ্ছে এসব তদন্ত। শোয়েব রহমানের প্রতিবেদন। জুলাইয়ের উত্তাল দিনগুলোর শুরুতে রণক্ষেত্র ছিল 16 শহর মুরাদপুর। ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন। 16 জুলাই বিকেলে মুরাদপুরের সংঘর্ষে প্রথম শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। সেদিন শহীদ হন আরও 2 জন। এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত। শহীদ হওয়ার মাস কয়েক আগে এই শার্টটি পছন্দ করে কিনে দেন তার মা। সাজানো গোছানো বইয়ের টেবিল, জামা, ছবিসহ নানা স্মৃতি আঁকড়ে ছেলেকে ধরে রাখার চেষ্টা স্বজনদের। সন্তানের মৃত্যুর পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন শান্তর বাবা। হত্যা মামলার তদন্ত 180 দিনে শেষ করার কথা থাকলেও 1 বছরেও হয়নি। এছাড়া উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ পরিবার। যেখানে অন্তত 50% হলেও আশাব্যঞ্জক ছিল, সেখানে ধরেন আমার মনে হয় যে 10% হয়ে যায়, তো বাধাবন্ধকতা থাকতে পারে, কিন্তু থাকলেও এটা তো আসলে আরও আগানো উচিত ছিল বিচার কার্যক্রমটা। তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা যেন আমরা দেখে যেতে পারি। আর বিচার প্রক্রিয়া তো 1 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কিছুই তো দেখতে পাচ্ছি না যে এতটুকু আগাইছে বা কিছু। জুলাইয়ের শুরুর দিকের আরেক শহীদ 2 সন্তানের জনক দোকানকর্মী মোহাম্মদ ফারুক। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর 28 আগস্ট পাঁচলাইশ থানায় 269 জনের নাম উল্লেখ ও 40 থেকে 50 জনকে অজ্ঞাত করে মামলা করেন নিহতের বাবা। এখন দিন যত বাড়ছে ততই কমছে ন্যায় বিচার ও পুনর্বাসনের স্বপ্ন। মামলা করে বিচার কোনো দেখতেই আসি না, সে মামলাই করতে পারছে, কোনো বিচার হয়নি। আমরা আজও দেখি নাই বিচার। আমার ছেলে মেয়েগুলোর এতিম করে ফেললো, তো যে এতিম করছে তার বিচার যেমন প্রাপ্যভাবেই হয়। গণ অভ্যুত্থান ঘিরে নগরীর 8 থানায় হত্যা চেষ্টা, অস্ত্রসহ বিভিন্ন ধারায় প্রায় 60টি মামলা হয়েছে। প্রায় 1 বছর হতে চললেও তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বলছেন আইনজীবীরা। মানুষ যখন বলে যে আমি ছিলাম না, আমি ছিলাম, আমি ঘটনার সহিত জড়িত আছে কি নাই, এটা এখনই দুরূহ ব্যাপার বলা। এটার জন্যই সরকারের তদন্তকারী থানা রয়েছে, তদন্তকারী কর্মকর্তা রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এটা তদন্ত করবে, তদন্ত শেষে আপনার প্রতিবেদন দেবে, তখনই বোঝা যাবে কে কতটুকু জড়িত আছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া অনেক মামলা নিয়েও উঠেছে প্রশ্ন। মামলায় বাদী আসামিকে চেনেন না। জুলাই আন্দোলনের নামে পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মামলা বাণিজ্যের জন্য অনেককে জড়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নিরপরাধ মানুষ এরাই যদি মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে যায়, রিপোর্টও যদি বহু এজাহার অনুযায়ী রিপোর্ট দেয়, সেটা তো আর সেই রিপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না। তো পুলিশ অবশ্যই এটা বিবেচনা করবেন, যেহেতু আসামির সংখ্যাও বেশি, সময় তো একটু লাগতেই পারে। জুলাই আগস্টের মামলাগুলো পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মতো তদন্ত হচ্ছে বলছে সংশ্লিষ্ট থানা। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন বলছেন তদন্ত কর্মকর্তারা। যদিও এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চাননি সিএমপির দায়িত্বপ্রাপ্তরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নতুন করে বর্ষণ এবং উজানের
ঢলের চাপ না থাকায় ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এরই মধ্যে নামতে শুরু করেছে বানের পানি, ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষও। পানি নামার সঙ্গে সঙ্গে বন্যা কবলিত এলাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে সদরসহ ৩ উপজেলার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে প্লাবন। সোলাইমান ডালিমের প্রতিবেদন। বানের পানির তোরে টিকতে না পেরে ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের 2 গৃহিণী গড়দৌড় ফেলে আশ্রয় নেন নিরাপদে। 3 দিন পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন বাড়িতে, কিন্তু বাড়ি এসে দেখতে পান তিলে তিলে সাজানো সংসার তছনছ হয়েছে। কোন রকম ঘরটা টিকে থাকলেও টেকানো যায়নি গড় গৃহস্থালির অন্য সামগ্রী। আমাদের সব নিয়ে গেছে, আমাদের 7-8টা বাসা কেউ নাই। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে বেশিরভাগ স্থানের পানি। তবে এখনো পানিবন্ধী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। স্থানীয়রা বলছেন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সব শেষ, ঘরেও থাকুন যায় না পানিলে। এটা নদীর তলাটা কিন্তু একবারে ওইদিকে কিন্তু একবারে কম। যদি ঠিক মতো ড্রেসিং করা হতো তাহলে এত পানি উঠতো না। 20 দিন ক্যান্সেলাম 3 ব্যাগ জ্বালা বইয়ে হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এদিকে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22টি স্থানে ধসে গেছে। এতে পানি প্রবেশ অব্যাহত থাকায় ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমাদের ওয়াটার লেভেল 9 নিচে নেমে গেছে, নদীতে তেমন পানি নাই। তবে যে ভাঙাগুলো ভাঙছে এটি আমরা সার্ভে করতেছি, আমরা কিছুদিনের ভিতরে কাজ করবো আর কি বন্ধ করার জন্য। পানি নামলে লোকাল পানি নেমে গেলে হয়তো 1 সপ্তাহের ভিতরে আমরা বন্ধ করার চেষ্টা করবো। বছর না ঘুরতেই ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নষ্ট হয়েছে আউশের বীজতলা, ব্যাপক ক্ষতির মুখে সবজি ক্ষেত ও পোল্ট্রি খাত। এছাড়া বানের পানিতে ভেসে গেছে প্রায় 1700 হেক্টর জমির ফসল, প্লাবিত হয়েছে প্রায় 1000 পুকুরের প্রায় 5 কোটি টাকার মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক সহ নানা অবকাঠামো। প্রতি বছর বন্যার ধ্বংসলীলা থেকে বাঁচতে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সোলাইমান ডালিম, এখন ফেনী। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে 30 গ্রামের মানুষ এখনো যে পানি বন্দি অবস্থায় রয়েছে, সেসব এলাকায় কি এখনো ত্রাণ সরবরাহ অব্যাহত রয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কি? রওশন, আমরা যে স্থানটিতে আছি এখন সেটি ফুলগাজীর মুন্সিরহাটের আলী আজম স্কুল মাঠ। এই স্কুলটিতে এখনো আশ্রয় নিচ্ছে প্রায় 4 শতাধিকের বেশি মানুষ। ফেনী, ফুলগাজীর এবং পরশুরামের যে বন্যা পরিস্থিতি সেটি উত্তরণ হলেও এখনো বেশ কিছু আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রিত মানুষজন রয়েছে। ফুলগাজী এবং পরশুরামের বিভিন্ন অঞ্চলে পানি কমলেও এখনো কিন্তু অনেক জায়গায় পানি রয়েছে। নতুন করে ফেনী সদর এবং ছাগলনাইয়ার অনেক জায়গায় কিন্তু বন্যার যে পানি সেটি কিন্তু রয়েছে। এই যে আশ্রয় কেন্দ্র আছে, এই আশ্রয় কেন্দ্রটিতে কিন্তু কিছুক্ষণ আগেই ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফারুকি আজম, তিনি এসছেন, কথা বলেছেন বন্যা দুর্গতদের সাথে। বন্যা দুর্গতরা উপদেষ্টাকে পেয়ে কিন্তু তাদের ক্ষোভ জেরেছেন, বলেছেন যে যথেষ্ট পরিমাণ যে ত্রাণ সহায়তা এবং যে অন্যান্য যে সহায়তা, রেস্কিউর সহায়তা, সেটি কিন্তু তারা পাননি। তাদের অপরদিকে উপদেষ্টাও বলেছেন যে ত্রাণ সহায়তা যা এসেছে আরো বাড়ানো হবে। আরেকটি কথা তিনি সাংবাদিকদের এবং স্থানীয়দেরকে আশ্বাস দিয়েছেন যে ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং ফেনীর যে সমস্যা, মুহুরী কহুয়া সিলোনিয়া নদী পারে যে 122 কিলোমিটার নদী বাঁধ, এই নদী বাঁধের যে বিভিন্ন স্থানে প্রতি বছরই ভাঙে, প্রতি বছরই যে বন্যা কবলিত হয়, সেই সমস্যা থেকে মুক্তির জন্য কিন্তু তারা ভাবছে সেনাবাহিনীকে দিয়ে একটি বড় ধরনের প্রকল্প এবং বাঁধ নির্মাণের জন্য, যেটির মাধ্যমে মূলত এই ফেনীবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদী পাড়ের বাঁধগুলো যেই সব স্থানে ভেঙেছে, 22টি স্থানে, সেই বাঁধগুলো কিন্তু এখনই মেরামত করা সম্ভব নয়। বৃষ্টি কমলে এবং উজানের যে ঢল সেটি যদি কমে, তারপরে কিন্তু এই সমস্যার সমাধান করা এবং বাঁধগুলো মেরামতের কাজ করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। অপরদিকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন যে বৃষ্টির পরিমাণ গত 2-3 দিন আগে যে পরিমাণ বৃষ্টি ছিল এবং
এই 440 মিলিমিটার বৃষ্টি, যেটি মৌসুমের এবং বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, সেই অবস্থা থেকে কিন্তু এখন উত্তরণ হয়েছে, বৃষ্টিপাত কমেছে, যার ফলশ্রুতিতে তারা বলছেন যে ফেনীর যে বন্যা পরিস্থিতি, সে বন্যা পরিস্থিতি কিছুটা কমে আসবে। ফেনী সদর এবং ছাগলনাইয়ার বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এখনো বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখনো যারা আশ্রয় কেন্দ্র রয়েছে সেসব মানুষদেরকে রান্না করা খাবার, শুকনো খাবার সহ অন্যান্য যেসব সহায়তা দেওয়া দরকার তারা কিন্তু তা করছেন। অপরদিকে মাঠে আমরা দেখেছি যে ত্রাণ সহায়তা এবং ত্রাণ বিতরণ সহ উদ্ধার অভিযান, অন্যান্য কাজে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকরা কিন্তু মাঠে কাজ করেছেন। সর্বোপরি ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি উত্তরণের দিকে যাচ্ছে, তবে বানবাসী সাধারণ যে মানুষ তারা বলছেন যে এই অবস্থা থেকে তারা স্থায়ী একটি সমাধান চান। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। সাতক্ষীরায় টানা বৃষ্টিতে পৌর এলাকার প্রায় 1/3 জলমগ্ন হয়ে পড়েছে। পাড়া মহল্লার রাস্তাঘাট এবং বাড়িঘরও ডুবেছে পানিতে। জলাবদ্ধতায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে টিউবওয়েলও। এতে চরম দুর্ভোগে হাজারো মানুষ। অথচ পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার ছাড়া কোনো কার্যকর পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। টানা কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকার বেশিরভাগ নিচু অঞ্চল এখন পানির নিচে, কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। রাস্তাঘাটেও চলাচল হয়ে পড়েছে দুর্বিষহ। জেলা পুলিশ লাইন্স, ফায়ার সার্ভিস, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি অফিস চত্বরেও জমে আছে পানি। জলাবদ্ধতার ভয়াবহ চিত্র সবচেয়ে বেশি দেখা গেছে পৌরসভার সুলতানপুর, কামালনগর, মধুমাল্লার ডাঙ্গি, রসুলপুর, গদাইবিল, পারমাসখোলা, ইটাগাছা, পলাশপোল ও বদ্দিপুর কলোনির মতো এলাকায়। এসব ওয়ার্ডে অলিগলি, স্কুল, বাজার, এমনকি বাড়ির উঠোনেও জমে আছে হাঁটু সমান পানি। রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে শিশু থেকে বৃদ্ধরা। পানি জমে থাকায় কোথাও কোথাও ভেঙে গেছে রাস্তা। সবচেয়ে নাজুক অবস্থা পৌরসভার 7 ও 9 নম্বর ওয়ার্ডে। সমস্যা, খাওয়া দাওয়া বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, কাজ কাম কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাচ্ছে। 6 থেকে 7 বছরে পানিটা জমতেছে, আর অল্প বৃষ্টি দেখেই আমাদের এই পানিটা জমে যায়। পানির মধ্যে খুবই কষ্ট পাচ্ছি সবাই, বাচ্চা কাচ্চা, ছাইনা মানুষ। পানির সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, বাথরুমের সমস্যা, আমরা বাইরে বেরোতে পারতেছি না। পৌরসভার বাইরেও জলাবদ্ধতায় ভুগছে সদর উপজেলার ধুলিহর, ভোমরা, লাপসা ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের অনেক এলাকা। গত 15 দিন ধরে পানিবন্দী মানুষ। বর্তমানে পৌরসভায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নেয়নি কোনো খোঁজ। অভিযোগ বাসিন্দাদের। রাস্তায় পানি বাঁধার কারণে আমরা ভ্যান চালাতে পারছি না, আমাদের ব্যাটারিতেও পর্যন্ত পানি লাগছে, টায়ার নষ্ট হয়ে যাচ্ছে। পৌরসভার চেয়ারম্যান মেম্বারকে জানাচ্ছি, তারা ওই এসে দেখিয়ে চলে যায়, কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। নাগরিক কমিটির নেতারা বলছেন অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, বন্ধ স্লুইস গেট এবং প্রভাবশালীদের মাছের ঘের জলাবদ্ধতার মূল কারণ। এ বিষয়ে প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি। জলাবদ্ধতার জন্য বড় দায়ী হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং সাতক্ষীরা পশ্চিম এবং পূর্ব সাইডে অপরিকল্পিত চিংড়ি ঘেরের কারণে আজকে এই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। এদিকে জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দুর্বল ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করলেন পৌরসভার প্রশাসক। জানান, সমস্যা সমাধানে প্রকল্প চলমান রয়েছে। তারপরও 27 কোটি টাকার একটি মাস্টার প্ল্যান স্থানীয় সরকার সচিবের কাছে পাঠানো হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ না থাকার কারণে আমাদের জনগণ প্রতিবারই বৃষ্টির সময় তারা খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আমরা KfW, একটি জার্মান ফান্ড, তাদের সহযোগিতায় আমরা বর্তমানে এই সাতক্ষীরা পৌরসভায় 5 কোটি টাকা ড্রেনের কাজ চলমান রয়েছে। সাতক্ষীরায় জলাবদ্ধতা এখন যেন প্রতি বছরের নিয়তি। উন্নয়ন প্রকল্পের আশ্বাস মিললেও বাস্তবায়ন না হলে বদলাবে না জনজীবনের চিত্র। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত নগরায়ন, টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও নদী খাল খননই এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তির পথ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।
তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধি করেও শেষ হয়নি নাটোর বগুড়া মহাসড়কের সংস্কার এবং সম্প্রসারণের কাজ। বৃষ্টি হলেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, এতে বাড়ে ভোগান্তিও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিংড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন যে এত সময় বাড়ানোর পরও এই সংস্কার কাজ এর শেষ না হওয়ার কারণ হিসেবে কর্তৃপক্ষ কি বলছেন? জি রওশন, আপনি যেমনটি বলছিলেন, এই নাটোর বগুড়া মহাসড়কের যে নাটোর অংশ সেটি মোট 31 কিলোমিটার। এই 31 কিলোমিটার মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু যে 16 কিলোমিটার রয়েছে, এই 16 কিলোমিটারের মধ্যে। তো আমরা ঠিকাদার এবং যে সড়ক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ঠিকাদারের যে ধীর গতির কাজের কারণে কিন্তু এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এই ভোগান্তি আরো বৃদ্ধি পায় যখন বৃষ্টি হয়, তখন কিন্তু এই ভোগান্তি আরো বেশি বৃদ্ধি পায়। এখন যেহেতু বৃষ্টি নেই, সে কারণে কিন্তু যে রাস্তায় যে চলাচল করা যে দুর্ভোগ, অর্থাৎ যে ধুলো, সেই ধুলো কিন্তু সাধারণ মানুষ চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারা যারা ভুক্তভোগী রয়েছে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা সড়ক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঠিকাদারকে বারবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তারপরে ঠিকাদার কিন্তু সেভাবে কাজের গতি বাড়ায়নি, এবং গতি না বাড়ানোর কারণে কিন্তু সড়ক বিভাগের যে নিয়ম অনুযায়ী কিন্তু সেই ঠিকাদারকে জরিমানা করা হয়েছে। তারপরে কিন্তু কাজের গতি আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ যেটি বলছে যে এই কাজ যেন দ্রুত শেষ করা হয়। দ্রুত শেষ না করলে যে উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে একমাত্র চলাচল পথ নাটোর বগুড়া মহাসড়ক, সেটি কিন্তু আরো ভোগান্তির মধ্যে ফেলবে। রওশন, এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। নাটোর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। সারা দেশে হত্যা, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোতোয়ালি থানা পর্যন্ত বিক্ষোভ করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি কি? রওশন, আমরা মূলত এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিছিলটার সঙ্গেই রয়েছি রওশন। যদিও আমরা প্রথমে ভেবেছিলাম বা প্রথমে জেনেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোতোয়ালি থানার দিকে, কিন্তু বস্তুত এই মিছিলটি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এখন মিডফোর্ড হাসপাতালের দিকে যাচ্ছে। এবং জানেন, এই মিডফোর্ড হাসপাতালেই গেল 3 দিন আগে এই দেশের মানুষকে নতুন করে ভাবাচ্ছে, নতুন করে বাকরুদ্ধ করেছে যে নির্মম যে হত্যাকাণ্ড, এই পাথর মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করে সেটিকে নিয়ে উল্লাসের যে ঘটনা, সারা দেশের মানুষকে এক ধরনের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই ঘটনার একটা প্রতিবাদ দেখছি গতকাল থেকেই রাজপথে। আজকে আমরা মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মিছিলটার এই সঙ্গেই আছি। তারা বলছে যে তারা এই একই ঘটনার প্রতিবাদে তাদের যে বক্তব্য, তারা এখানে শিরোনাম দিয়েছে সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল। আমরা এই মিছিলের সঙ্গে আছি, আমরা এই ছাত্র আন্দোলনে পরিচিত শিবিরের একজন নেতা সাদিক কায়েম, তার সাথে একটু কথা বলি। এই মিছিলের মাধ্যমে আপনারা কি অর্জন করতে চান? আমরা জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শনবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে শহীদদের স্পিডের আলোকে পরিচালিত হবে। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শক, গণরুম এবং গেস্ট রুম তৈরি করে যারা করতে চায় তাদের স্থান এই স্বাধীন বাংলাদেশে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। মূলত তারা যে এখানে স্লোগান দিচ্ছে, এই স্লোগানে মূলত সেই কথাগুলোই বলছে। তারা এটি বলছে যে এই জুলাইয়ের বাংলাদেশে যেরকম আগে বলা হতো যে বৈষম্যের ঠাঁই নাই, তারা এখানে বলছে যে চাঁদাবাজের ঠাঁই নাই। একই সুরে আমরা দেখছি তারা বলছে যে চাঁদাবাজির কবর দে। এই ধরনের স্লোগানগুলো তারা এখান থেকে দিচ্ছে। এবং অন্যান্য সারা দেশের অন্যান্য যে সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোর মতো এরাও কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। এবং দেখছি যে মোটামুটি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখন মিছিলটি একদমই মিডফোর্ড হাসপাতালের কাছাকাছি পৌঁছে গেছে। এবং এর আয়োজনে যে ঢাকা মহানগরী দক্ষিণ এর নেতৃবৃন্দ এখানে আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি যদিও শুরু হয়েছে, কিন্তু ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন ইউনিট এখানে যোগ দিয়েছেন এই শিবিরের
নেতৃবৃন্দর সঙ্গে কথা বলে আমি সেটি জানতে পেরেছি। যেটি আপনাকে জানিয়ে রাখি যে গেল বুধবারের এই ঘটনায় আমি কিছুক্ষণ আগে আমরা এই ঘটনার ফলো করছিলাম। এই ঘটনায় এখন পর্যন্ত যে 19 জন আসামি রয়েছে সেই 19 জন আসামির মধ্যে 5 জন আসামিকে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা ধরতে পেরেছেন। এখনো কিন্তু 14 জন আসামি এর বাইরে রয়েছে, ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে এদেরও ধরতে তারা অভিযান চালাবে। আর যেটি বলছি যে এই ঘটনায় বিভিন্ন বিশেষ করে একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা এসেছে এবং বিশেষ করে আমরা দেখছি ছাত্র দল এবং যুব দলের কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু ওই দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই ছাত্র শিবিরের বিক্ষোভ থেকে রওশন এই ছিল আমার কাছে দেখা সব। সারা দেশে হত্যা, চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। ইঞ্জিন সংকটের রেলওয়ে পূর্বাঞ্চলের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে পণ্য পরিবহন নেমে এসেছে অর্ধেকে। ইঞ্জিন না থাকায় জ্বালানি তেল, খাদ্যশস্য এবং শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষায় থাকা 5টি ট্রেন গন্তব্যে যেতে পারছেন না। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের হালি শহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহন এবং রাজস্ব আয় কী ধরনের প্রভাব পড়ছে জানাবেন? রওশন, প্রতিদিন আগে যেখানে গড়ে 10টি ট্রেন যেত চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে জ্বালানি তেল, খাদ্যশস্য, সার, পাথর সহ বিভিন্ন পণ্য নিয়ে, শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিয়ে যেত। এখন ইঞ্জিন সংকট বা ইঞ্জিনের ঘাটতি বেশি থাকায় সেই ট্রেনের সংখ্যা নেমে এসেছে মাত্র 3 থেকে 4টি। এবং এই কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরে কমলাপুর আইসিডিগামী যেসব কন্টেনার রয়েছে সেগুলো জট লেগে যাচ্ছে এবং প্রতিদিনে কিন্তু জাহাজ থেকে কমলাপুর আইসিডির জন্য প্রায় 200 থেকে 300 টিউজ কন্টেনার নামানো হয়, যেগুলো ট্রেনে করে পাঠানো হয় কমলাপুর আইসিডিতে। বর্তমানে প্রতিদিন মাত্র 60 থেকে 70 টিউজ কন্টেনার পাঠানো যাচ্ছে ট্রেনের মাধ্যমে, আর বাকি কন্টেনারগুলো কিন্তু পড়ে আছে বন্দর ইয়ার্ডে। এবং সেই ক্ষেত্রে কমলাপুর আইসিডির কন্টেনার রাখার যে ইয়ার্ডটি আছে সেখানে কিন্তু ধান ক্ষমতার অতিরিক্ত কন্টেনার জমে যাচ্ছে এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। আগে যেখানে তারা 2 থেকে 3 দিন পরে তাদের পণ্যগুলো পাঠানো যেত জাহাজ থেকে নামানোর পর, এখন সেখানে তাদের কোনো ঠিক ঠিকানা নেই। আসলে ইঞ্জিন পাওয়ার সাপেক্ষে তারা ট্রেনগুলো চালাতে পারছেন এবং প্রতিদিন তারা কয়টি ট্রেন চালাবেন সেটি কিন্তু তারা আগে থেকে বলতে পারছেন না। যদি ঢাকা থেকে আইসিডি থেকে ট্রেনগুলো আসে ইঞ্জিন ট্রেন, সেই ইঞ্জিনগুলোই পরবর্তীতে আবার এখান থেকে অন্যান্য ওয়াগন বা কন্টেনারবাহী ট্রেনে লাগানো হয় এবং সেগুলো বিভিন্ন গন্তব্যে চলে যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের দিন দিন আস্থা হারাচ্ছে এবং রেলপথে যে পণ্য পরিবহনের যে চাহিদা আছে সেটা কিন্তু রেল কর্তৃপক্ষ তারা পূরণ করতে পারছে না এবং তাদের যে রাজস্ব আয়ের পরিমাণও কিন্তু দিন দিন কমছে। এবং প্রতি বছর আগে যেখানে গড়ে 150 থেকে 160 বা 170 কোটি পর্যন্ত রাজস্ব আয় হতো, সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এবং গত কয়েক মাস ধরে কিন্তু ইঞ্জিন সংকট কিন্তু রয়েছে এবং কখনো কখনো সেই সংকট কিন্তু প্রকট হয়ে উঠছে। এবং এই ইঞ্জিনের বাড়তি ইঞ্জিন বা তাদের প্রয়োজন অনুযায়ী ইঞ্জিন দেওয়ার জন্য কিছু সম্প্রতি বেশ কয়েকটি চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং তারা আশঙ্কা করছে যদি ইঞ্জিন সংকট না কাটে তাহলে তাদের আসলে বেশ বিপাকে পড়তে হবে বা বন্দরে কিন্তু জট অনেক বেশি হয়ে যাবে। সেই সাথে জ্বালানি তেল পরিবহনও একটি সংকট এবং অন্যান্য সার বা খাদ্যশস্য নিয়ে যেসব ট্রেন প্রতিনিয়ত যাওয়ার কথা সেগুলো কিন্তু আর তাদের সময় মতো যেতে পারছে না। তো এই ছিল রওশন আমার কাছে এখনকার মতো সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। রংপুরের অর্থনীতির চিত্র বদলে দিয়েছে হাড়িভাঙা আম। মিঠাপুকুর উপজেলা সহ আশেপাশের এলাকায় হাড়িভাঙা আম উৎপাদন করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে রংপুর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কেবল রংপুর জেলাতেই চলতি বছর প্রায় 250 কোটি টাকার হাড়িভাঙা আম উৎপাদন হয়েছে। এতে কৃষক এবং ফল বিক্রেতার পাশাপাশি শ্রমিক এবং মৌসুমি ব্যবসায়ীদেরও সচ্ছলতা এসেছে। গেল বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর হাড়িভাঙা আমের চাহিদাও বেড়েছে অনেক। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আমিরুল বাপ্পির প্রতিবেদন। ঝুড়িতে রাখা আমগুলো দেখলেই স্বাদ নেওয়ার ইচ্ছে জাগে।
রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে হাড়িভাঙ্গা আমের যাত্রা শুরু হলেও এর উৎপাদন এখন বিভাগ জুড়েই। এরই মধ্যে নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাটে বাণিজ্যিকভাবেই এই আমের উৎপাদন শুরু হয়েছে। হাড়িভাঙ্গা আমের আদি নাম মালদিয়া, তবে হাড়িভাঙ্গা নাম হওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। প্রায় ৩৫ বছর আগে বাণিজ্যিকভাবে এই আমের চাষ শুরু হলেও গেল ২ দশক ধরে হাড়িভাঙ্গার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা বাড়ছে এই আমের। হাড়িভাঙ্গার বাণিজ্যিক উৎপাদন বদলে দিয়েছে মিঠাপুকুর উপজেলা তথা গোটা রংপুরের অর্থনীতির চিত্র। ২ দশক আগেও যে এলাকার মানুষের ঠিকমতো খাবার জুটত না, তারা এখন সচ্ছল। একসময় কিছুই না থাকলেও এখন দালান কোঠা, জমি জমার মালিক অনেকেই, যেখানে বড় ভূমিকা রেখেছে এই হাড়িভাঙ্গা আম। তবে সরকারিভাবে বড় পরিসরে রপ্তানি না করার আক্ষেপ বাগান মালিক ও ব্যবসায়ীদের। এখন একটু বাজার ভালো, আমাদের বাগানে আম কমে গেছে। আগে বাজার ছিল ১২০০-১৩০০ ছিল, এখন ৩০০০, ২৮০০, ২৫০০ এভাবে বাজার চলছে। আমরা সকালে আবার পন্থা খায় সারাদিন কাটাচ্ছি এবং মানুষের বাড়ির আমরা ভাতের উপর শ্রম দিচ্ছি। এখন দেওয়া লাগে না ভাই, এখন আমাদের এলাকায় অনেক পরিবর্তন হয়েছে। আমরা এই আম দিয়ে অনেক লাভবান হয়েছি। আমের বাগানে যাইতেছে, ওখানে ৫০০ পাইতেছে, সময় মতো ক্যারেট করে দিতেছে, ইয়ে করে দিতে, তারপরে ৫০০-৭০০ হাজিরি পাইতেছে। একটা ভ্যান চলেছে, একটা ভ্যান হইলেও কোনো রকম ৭০০-৮০০ হাজার টাকা হাজিরি বেলাইতেছে। মানুষের অভাবটা থাকবো আর কেমন। মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট সারা দেশের পাইকারি ও অনলাইন ব্যবসায়ীদের মিলনস্থল। দূর দূরান্ত থেকেও এই হাটে আম নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় একটু বৃষ্টিতেই কাদায় ভরে যায় পুরো এলাকা। যদিও রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন ও সরকারিভাবে আম রপ্তানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জ্যাম, জেলি যাই বলি না কেন, ভারত থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, আমাদের কিন্তু বাজারে একটা অংশ তারা দখল করে আছে। তো জুস ফ্যাক্টরি যদি আমরা করতে পারি, হাড়িভাঙ্গার কিন্তু একটি আমি বলবো যে বড় অংশ দিয়ে আমরা কিন্তু জুস ফ্যাক্টরি কিন্তু এখানে করতে পারবো এবং হাড়িভাঙ্গাকে খানিকটা দূর আমরা এখান থেকে এগিয়ে দিতে পারি। চলতি মৌসুমে রংপুর জেলায় ১৯১৫ হেক্টর জমিতে প্রায় ২৭,০০০ টন আম আহরণের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের, যার আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। অর্থনীতিবিদ ও উন্নয়ন গবেষকরা বলছেন, এই মৌসুমে দেশি ফল বেশি উৎপাদনের কারণে বেঁচে যাচ্ছে বিদেশি ফল আমদানির অর্থ। কৃষক ব্যবসায়ীর পাশাপাশি প্রান্তিক পর্যায়ের অনেকেই পাচ্ছেন কর্মসংস্থানের সুযোগ। তবে আম রপ্তানি ও সংরক্ষণের বিষয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আম উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারিত হয়েছে, আমরা এখন মনে করি এটি সংরক্ষণ প্রক্রিয়াটাকে সম্প্রসারণ করা দরকার এবং একই সাথে এটির দেশের বাজার এবং যে আন্তর্জাতিক বাজার আছে রপ্তানি, সেই জায়গাও কিন্তু এই বাজারটাকে সম্প্রসারণ করাটা খুব জরুরি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় রংপুর অঞ্চলের এই হাড়িভাঙ্গা আম। একটি জাতের আম বদলে দিয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পুরো অর্থনীতির চিত্র। এই হাড়িভাঙ্গা আম জনপ্রিয় হওয়ার পর থেকেই অভাব যেন নেই বললেই চলে। এই অঞ্চলের মানুষ একসময় যখন পান্তা খেয়ে কাটাতো, সেই তুলনায় এখন প্রত্যেক বাড়িতেই পাকা দালান, এসেছে সচ্ছলতা। আমিরুল বাপ্পি, এখন পদাগঞ্জ, রংপুর। যশোরে কাঁঠালের মোকামে চলছে জমজমাট বেচাকেনা। প্রতি হাটেই বিক্রি হচ্ছে অন্তত কোটি টাকার। এ নিয়ে বিস্তারিত জানাতে বসুন্ধিয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কাঁঠালের দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? এখানে আমরা দেখছি যে সকাল থেকে কাঁঠালের যে বাজার সেটি জমজমাট রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কাঁঠাল বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত কাঁঠাল বিক্রি হচ্ছে। যদিও গত বছরের তুলনায় এবছর কাঁঠালের কিছুটা দাম কম রয়েছে বলে জানিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন তারা, এবং এই কাঁঠাল কিন্তু দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এখান থেকে। তারা বলছেন যে এখানকার কাঁঠালের মান এবং স্বাদ দুটোই খুব ভালো রয়েছে, সে কারণে এখানকার কাঁঠালের চাহিদা বিভিন্ন অঞ্চলে রয়েছে। সে কারণে স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে খুলনা, বগুড়া, বিভিন্ন স্থানে কিন্তু এখানকার কাঁঠাল দিয়ে থাকে। বাজারে যদিও দামটি ভালো রয়েছে, সেই হিসাবে যদি প্রতি যে শনি এবং মঙ্গলবার হাট রয়েছে, 2 দিন সপ্তাহে হাট বসে, সেই হাটে কিন্তু কাঁঠাল বিক্রি হয় প্রায়
1.5 থেকে 2 লাখ পিস কাঁঠাল কিন্তু এখানে ওঠে। তার যদি 50 টাকারও বিক্রি হয় প্রায় 100 টাকার বেশি কিন্তু লেনদেন কিন্তু এখানে হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই অঞ্চলটি এই কাঁঠালের যে মোকামটি রয়েছে সেটি আসলে খুবই বেশি কাঁঠাল উঠে থাকে প্রতিদিন প্রতি হাটে। এখান থেকে প্রতিদিনই কিন্তু মৌসুমের সময় বিক্রি হয়ে থাকে। এখন যে ভরা মৌসুম চলছে, ভরা মৌসুমে কাঁঠালের আসলে জমজম হাট রয়েছে। যে আমার পেছনে দেখছেন যে কাঁঠাল একটি ট্রাকে ওঠানো হচ্ছে এবং এই ট্রাক থেকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় এবং পাশেই নদী রয়েছে, সেখান থেকে নদীতে যে ট্রলার রয়েছে সেই ট্রলারে করেও কিন্তু দেশের বিভিন্ন স্থানে এখান থেকে কাঁঠাল সরবরাহ করা হয়। অর্থাৎ যে চলাচলের যে ব্যবস্থা সেটি ভালো থাকার কারণে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা আসেন বিভিন্ন মোকাম থেকে কাঁঠাল ক্রয় করার জন্য এবং এখান থেকে নিয়ে তারা যান। যদিও এবছর কাঁঠালের দাম কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা, তবে আস্তে আস্তে দাম আরো বাড়বে বলে তারা জানিয়েছেন। তো সব মিলে এই ছিল কাঁঠালের হাট থেকে আমার সাথে সর্বশেষ দর্শন। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। দেখছেন এখন জনপদে। অতিবৃষ্টি আর উজানের ঢলে কুমিল্লায় 13,000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। নদীর চর এবং নিচু এলাকাগুলোতেও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ডুবে গেছে সবজির ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জলাবদ্ধতার পরিস্থিতি কেমন দেখছেন আর ক্ষতি কমাতে কৃষকদের কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। রোশন, সাম্প্রতিক যে উজানের ঢল এবং অতিবৃষ্টির ফলে কুমিল্লার বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বিশেষ করে কৃষি জমিগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আছি কুমিল্লার গোমতী নদীর পাড়ে। এখানের যে চর এলাকাগুলোতে বেশ সবজি প্রতি বছর এখানে উৎপাদিত হয়। আমরা কিন্তু সেই জায়গাগুলোতে আমরা এখনও অনেক জায়গা থেকে পানি সরে যেতে দেখছি না এবং কিছু কিছু জায়গা থেকে পানি নেমে গিয়েছে। তারপরও এখানে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এখানে এই যে আমার সামনে যে মাঠটি আছে, এখানে একজন কৃষকের সাথে একটু আগে কথা বললাম। তিনি বললেন যে তার এখানে প্রায় 11 লাখ টাকার মতো লোকসান হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তিনি এখনকার মৌসুমের যতগুলো সবজি রয়েছে সবগুলোই কিন্তু এখানে তিনি চাষ করেছিলেন। তো এই শুধু কুমিল্লা সদরের গোমতীর চর নয়, বুড়িচং, মুরাদনগর এবং 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ যে জায়গাগুলোতে উজানের পানি আসলে বেশি জমা হয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এখন যে আউশ ধান তৈরি হচ্ছিল, আবাদ হচ্ছিল, সেই ধানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমনের যে বীজতলা তৈরি হচ্ছে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে তারা সমীক্ষা করছেন যে কৃষকরা কি পরিমাণ ক্ষতি হয়েছে। আসলে এটি বন্যার অবস্থা তৈরি হয়েছিল যে গোমতীর পানি বিপদসীমা পর্যন্ত ছুঁই ছুঁই করছিল। যদি আবারও ভাঙন হতো নদীর বাঁধ তাহলে হয়তো বা আরও একটি ব্যাপক বন্যা হতো, কিন্তু পানি ধীরে ধীরে নেমে যাওয়ার পর কিন্তু কৃষকরা একটু আশান্বিত হচ্ছেন যে তারা হয়তো বা এই আরও ব্যাপক ক্ষতি থেকে তারা হয়তো বা রক্ষা পাবেন। তো সেই জন্য ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে প্রায় 13,000 হেক্টর জমির যে ফসল নষ্ট হয়েছে, অনেক ফসল নষ্ট হয়েছে, সেগুলো সমীক্ষা করা হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন যে এরপর তারা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন, পাঠাবেন এবং তারপর হয়তো বা সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা অথবা এ থেকে কিভাবে তারা কৃষকরা আবার পুনরুদ্ধার হতে পারেন সে বিষয়ে পরামর্শ দিবেন। তো কুমিল্লার আমরা জানি যে ভারতের যে উজানের ঢল সেটি বিশেষ করে কুমিল্লার পূর্বাঞ্চল। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। দর্শক, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় 5 জন এবং চট্টগ্রাম স্ত্রী হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে কথা বলছেন মহাপরিচালক একেএম শহীদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেয়ার করতে চাই, আপনারা জানেন যে গত 9 জুলাই 2025 তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং খুব দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায়
সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব। এবং এই অভিযান এখনো চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে, আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। আরেকটি খুব দুঃখজনক ঘটনা যেটা আপনারা জানেন যে চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে 11 টুকরা করে সেই 11 টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে। গতকাল কি আরেকটি ঘটনা ঘটে, সেটি হলো বিমানবন্দরে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি, এই কলটি সঠিক ছিল না। তো এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল, টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তী পাওয়া যায়নি। তো এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে কথা বলছেন মহাপরিচালক AKM শহীদুর রহমান, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে যুবদল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। গত প্রায় 1 বছরে আমরা আমাদের হাজারো নেতাকর্মীকে বহিষ্কার করেছি। আমরা কোথাও দায় এড়ানোর রাজনীতি করিনি, আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি, বরং দায় গ্রহণ করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থাটুকু নিশ্চিত করেছি। কিন্তু আমরা যে হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে? না নিয়ে থাকলে কেন নেয়নি, এটাও আমরা জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। গত প্রায় 1 বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি তো দূরের কথা, সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত হয়নি। আপনারা দেখেছেন গতকাল খুলনা যুবদলের একজন বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জাতীয় গণমাধ্যম কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি চাঁদপুরে খুতবা দেওয়ার সময় একজন ইমামের উপর নারকীয় কায়দায় প্রাণনাশের উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আপনারা জানেন রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ। গতকালের 2টো ঘটনাই কিন্তু তারা জড়িত ছিল। ইতিপূর্বে কুয়েটের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও তাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল। আপনারা দেখেছেন গত সপ্তাহে কুমিল্লায় মব তৈরি করে একই পরিবারের 3 জনকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামীয় এক নিরীহ যুবককে এবং পরবর্তীতে ছাত্রদল নেতা সাম্যকে বর্বর কায়দায় হত্যা করা হয়। ইতিপূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্থানীয় সন্ত্রাসীরা। বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে। বাংলাদেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে যুবদল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে।
শ্রীমঙ্গল চা গবেষণা কেন্দ্রে চলছে টি টেস্টিং এবং ৬ দিনের চায়ের মান উন্নয়ন প্রশিক্ষণ। এই কার্যক্রম চায়ের দাম এবং মান নির্ণয়ের পাশাপাশি ভালো মানের চা উৎপাদনে ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন যে এই কার্যক্রম ভালো মানের চা উৎপাদনে কিভাবে ভূমিকা রাখতে পারে? রওশন, মৌলভীবাজার বাংলাদেশ চা এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের আজকের আয়োজনে শুরু হয়েছে চা টেস্টিং এবং প্রশিক্ষণ কর্মশালা। এই প্রশিক্ষণ ধরে রাখার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটা তাদের বাৎসরিক আয়োজন এবং এই আয়োজনে আজকে ৬০ জনের মতো লোক এখানে অংশ চা এসেছে এবং সেখানে আজকে উদ্বোধন করার কথা ছিল বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান শেখ মোহাম্মদ সরোয়ার সেটার উদ্বোধন ঘোষণা করেছেন এবং এখানে প্রশিক্ষণের যে আয়োজন সেখানে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেটার পরে কিন্তু মূলত টি টেস্টিং এর যে আয়োজনগুলো সেখানে তারা যাবেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ইসমাইল হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যা প্রতি বছর তারা এটা আয়োজন করে থাকেন এবং এই আয়োজনের কারণে দিন দিন কিন্তু প্রতিটা চা বাগানের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, এতে করে চায়ের দামও বৃদ্ধি পাচ্ছে। কথা বলেছিলাম বায়ার এবং বুকারদের সাথে, তারা বলছে যে চায়ের গুণগত মান দরে না রাখার কারণে চায়ের দাম বৃদ্ধি করেছে চা বোর্ড, কিন্তু সে পরিমাণে চা বিক্রি হচ্ছে না এবং চা বিক্রি করতে হলে তাদের গুণগত মান ধরে রাখতে হবে। তারা বলছেন যে বায়ার এবং বুকাররা বলছেন যে 2+ বা 3+ মানের যদি চা উৎপাদন হয় সেক্ষেত্রে হয়তো সর্বনিম্ন রেট 245 টাকা দামে চা বিক্রি করা যাবে। এর উপরে কিন্তু অনেকগুলো চা বিক্রি হচ্ছে, কিন্তু এখন যে চা উৎপাদন হচ্ছে সে চাগুলো কিন্তু গুণগত মান রাখছে না চা বোর্ড বলছে এবং চা গবেষণা ইনস্টিটিউট বলছে যে তারা এই গুণগত ধরে রাখার জন্য এবং টি টেস্টিং আয়োজন করেছেন যাতে করে সেখান থেকে অনেকেই পুরস্কৃত করা হবে এবং গুণগত মান বৃদ্ধি পাবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চা উৎপাদন ও টি টেস্টিং এ সবশেষ। রওশন। শ্রীমঙ্গল চা গবেষণা কেন্দ্রের আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ। এনসিপির জুলাই পদযাত্রা এখন সাতক্ষীরায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটকেলঘাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। এনসিপির এই কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন আর পথসভার সার্বিক পরিস্থিতি কি জানাবেন? সাতক্ষীরা পাটকেলঘাটা যে কুমিরা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এই কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই কিন্তু এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। খুলনা থেকে পদযাত্রা যে টিম, ঢাকার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু রওনা হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছে। তবে কখন নাগাদ তারা এই স্থানে পৌঁছাবে সেটি এখনো তারা নিশ্চিত করতে পারেনি, কারণ পথে রাস্তা কিছুটা খারাপ রয়েছে, সে কারণে তাদের কিছুটা দেরি হতে পারে এমন কথা তারা বলছেন। এবং এখানে তারা দুইটি প্রোগ্রাম করবেন, একটি হচ্ছে এই পাটকেলঘাটাতে তারা প্রাথমিকভাবে তারা এখানে তাদেরকে বরণ করবেন এবং এখান থেকে যখন তারা সাতক্ষীরা শহরে পৌঁছাবেন, সাতক্ষীরা শহরের যে খুলনা রোড মোড়ের যে শহীদ আসিফ চত্বর রয়েছে সেখানে মূল পথসভাটি অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পদযাত্রা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার যে সমস্ত নেতারা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা পদযাত্রা করে সেখান থেকে চলে যাবেন। এই কার্যক্রমটি তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন এই স্থানটিতে আসলে প্রচুর পরিমাণে নেতাকর্মী, যারা এনসিপি নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছেন, বিশেষ করে সাতক্ষীরা এবং খুলনা থেকে যারা আসছেন সবাই একত্রিত হবেন এই স্থানটিতে এসে এবং এখানে এসে তারা মিলিত হয়ে এখান থেকে আসলে সাতক্ষীরার দিকে রওনা হবেন। তো সব দিকে তাদের যে প্রস্তুতি সেটি আসলে লক্ষণীয়, ব্যাপক প্রস্তুতি তারা হাতে নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণহত্যায় চট্টগ্রাম নগরীর 60 মামলার তদন্তে ধীরগতির অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত অভিযোগে দীর্ঘায়িত হচ্ছে তদন্ত।
ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদরসহ 3 উপজেলায় এখনো ঢুকছে পানি। কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌর এলাকার 1/3 জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ। পদক্ষেপ না নেয়ার অভিযোগ। খাওয়া দাওয়ার সমস্যা, বাথরুমের সমস্যা, আমরা বাইরে বেরোতে পারতেছি না। আমাদের ব্যাটারিতেও পর্যন্ত পানি লাগছে, টায়ার নষ্ট হয়ে যাচ্ছে। এবং হাড়িভাঙা আম বদলে দিয়েছে রংপুরের অর্থনীতির চিত্র। চলতি মৌসুমে জেলাতেই প্রায় 250 কোটি টাকা বাণিজ্যের আশা। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যারা ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।